গুন্ডার থেকে আসল অপরাধীর নাম জেনে চমকে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতার দরজায় চলে এসেছে স্বস্তিক। স্বস্তিক বারবার করে গীতাকে ডাকতে থাকে আর বলে, একটা বার তুমি আমার কথাটা শোনো, তাহলে সমস্ত সত্যিটা জানতে পারবে। শুধু একটা বার শোনো। গীতা বলে, আমি আপনার সাথে কোনো কথা বলতেও চাই না, শুনতেও চাই না। আপনি দয়া করে আপনার বাড়িতে ফিরে যান। এরপর স্বস্তিক অনেকবার করে রিকোয়েস্ট করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। আর বলে, ঠিক আছে গীতা, তুমি যখন একান্তই আমার কথা শুনতে চাইছো না, তখন তো আমার আর তোমাকে কিছু বলার নেই। তবে একটা কথা বলবো, তুমি আমাকে ভুল বুঝো না, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। এরপর স্বস্তিক তো চলে যায়। তখন আসলে গীতা একটা ইচ্ছে করে নাটক করছে, যাতে কাব্যিয়া জব্দ হতে পারে। স্বস্তিককে ভালোবাসে গীতা। স্বস্তিক যে এরকম অন্যায় করতে পারে না গীতা জানে, কিন্তু যেহেতু এটা একটা নাটক, তাই গীতাকে একটু কঠিন হতেই হয়েছে। কাব্যিয়াকে জব্দ করবে প্রমাণ সমেত। সেই জন্যই গীতা নাটকটা কন্টিনিউ করবে বলে ঠিক করে। আর বলে, অনেক তোমাকে বারবার করে বারণ করেছিলাম, শাসন করেছিলাম কাব্যিয়া, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। তাই এবার দেখো, পরবর্তী ডোজটা তুমি আর নিতে পারবে না। এর মধ্যেই বড়বাবু ফোন করেছে গীতাকে আর বলে, অগ্নিকন্যা, আপনাকে একটা খবর দেওয়ার ছিল, খবরটা আমি এক্ষুনি আপনাকে দিতে চাই। তখনই অগ্নিকন্যা বলে, হ্যাঁ বলুন না বড়বাবু, কি খবর। এরপর বড়বাবু বলে, আমি আমার ইনফরমেশন দিয়ে বলছি, মেহেকের ওপর আজকে হামলা হবে, মেহেককে মারবার চেষ্টা করা হবে। গীতা বলে, কি বলছেন কি বড়বাবু? বড়বাবু তখন বলে, হ্যাঁ অগ্নিকন্যা, আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি, আমার কাছে সেরকম ইনফরমেশনই আছে। তখনই গীতা বলে, ধন্যবাদ বড়বাবু, মেহেককে তো আমায় বাঁচাতেই হবে। এর মধ্যেই শুরু হয়ে গেছে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে হোলি খেলা। সবাই মিলে হোলি খেলতে থাকে। এরপর যখন ছোটকাকে রং দেওয়া হচ্ছিল, তখন ছোটকা বলে, আমাকে কেউ রং দেবে না। বন্নি তখন বলে, কেন, তোমার আবার কি হলো? সব কিছুতে তোমার না না শুনতে না আমার একদম ভালো লাগে না জানো। প্রলয় তখন বলে, যেই বাড়িতে লক্ষ্মী নেই সেই বাড়িতে হোলি খেলা হবে কেন? গীতা হলো এই বাড়ির লক্ষ্মী, আর সেই লক্ষ্মী চলে গেছে, এই বাড়ির কোনো লক্ষ্মীশ্রী নেই। তখনই গিনি বলে, আমি তো আছি, আর আপনার এত অসুবিধা কোথায়? আসুন, আমি আপনাকে রং মাখিয়ে দিচ্ছি। প্রলয় বলে, সাত্বিক, তুই তোর স্ত্রীকে বারণ কর, ও যেন আমাকে রং না মাখায়, আমার এসব আদিক্ষেতা একদমই ভালো লাগছে না। সাত্বিক বলে, ছোটকা তুমি এরকম করছো কেন? গিনি তো এই বাড়ির বউ, বলো। সাত্বিকের এই কথা শুনে প্রলয় বলে, বাহ সাত্বিক বাহ, তুইও তো দেখছি 360 ডিগ্রি ঘুরে গেলি। যেই গীতাকে নিজের স্ত্রী বলে কোনোদিন মেনেই নিসনি, তাকে এখন এত সম্মান করছিস, তোর হলোটা কি বলতো? এরপর চলে এসেছে কাব্যিয়া। কাব্যিয়া এসে স্বস্তিককে রং মাখাতে গেলে স্বস্তিক হাতটা ধরে প্রথমে আটকে দেয় আর বলে, তুমি আমাকে কিছুতেই আবির মাখাবে না, প্রথম আবিরটা মাখাবে গীতা। তখনই কাব্যিয়া বলে, এই শোনো, ন্যাকামো করো না, কাল রাতে তুমি আমার সাথে ছিলে, তারপরে আবার বড় বড় কথা বলছো। সবার সামনে যদি এখনই সত্যি কথাগুলো বলে দিই, তাহলে ঠিক কেমন লাগবে তোমার? এরপর স্বস্তিক আর কাব্যিয়ার কথা শুনেও প্রলয় কিছু বুঝে উঠতে পারে না। তাই প্রলয় সোজা ফোন লাগিয়েছে গীতাকে আর বলে, গীতা এখানে কি হচ্ছে? কাব্যিয়া জোর করে স্বস্তিককে রং মাখাতে এসেছে, আর তুমি কেন নিজের জায়গা ছেড়ে দিচ্ছ? তুমি এই বাড়িতে এক্ষুনি চলে এসো। গীতা বলে, মাফ করবেন ছোটকা, আমি আর স্বস্তিকের সাথে থাকতে চাই না, খুব শিগগিরই আমি স্বস্তিককে ডিভোর্স করব। আর এটা শুনে তো প্রলয় একেবারে অবাক আর বলে, কি বলছোটা কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? গীতা তখন বলে, না আমার মাথা খারাপ হয়নি, যা বলছি তা একদম ঠিক কথাই বলেছি। আমি আর স্বস্তিকের মতন ছেলের সাথে ঘর সংসার করতে পারবো না, যার অন্য দিকে টান বেশি। এই বলেই ফোনটা কেটে দেয় আর ক্ষমাও চায় প্রলয়ের কাছে আর বলে, ছোটকা, আমি জানি অনেক রাফ টাফ হয়ে কথাগুলো বললাম, কিন্তু আমার কিছু করবার ছিল না। স্বস্তিক বাবুকে বাঁচাতে গেলে আমাকে তো এটা করতেই হতো, সেই জন্যই তো ওনাকে আমার দরজা থেকেও ফিরিয়ে দিয়েছি। কাব্যিয়া খুব ভালোভাবেই নজর রেখেছে সব কিছুর ওপরে। এর মধ্যেই স্টেফনি চলে আসে আর বলে, গীতা কিছু করতে হবে থাকলে বল, করে দিচ্ছি। গীতা বলে, স্টেফনিদা, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, ওইদিকে মেহেক নিশ্চয়ই স্টেজ শো করতে যাবে আর মেহেকের ওপর হামলা হবে, তার থেকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে মেহেককে বাঁচানোর জন্য। এদিকে মেহেক তো রেডি হয়ে গেছে বেরোবে। তখনই অঙ্কিত বলে, মেহেক তোমার কি হয়েছে? মেহেক বলে, আমার জীবন থেকে সমস্ত রং অলরেডি হারিয়ে গেছে অঙ্কিত, তাই আমি আর তোমায় কী বা বলতে পারি বলো? আমার তো একদমই এসব কিছু ভালো লাগছে না,
ঠিক সেই মুহূর্তেই অঙ্কিত বলে, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, আমি কিন্তু তোমাকে সত্যি খুবই ভালোবাসি। তখনই মেহেক বলে, ভালোবাসো? তুমি আমাকে কতটা ভালোবাসো আমি জানি না, তবে আমি তোমার সাথে থাকতে আর পারবো না। এরপর মেহেক বেরিয়ে যায়, আর ঠিক তখনই অম্লান বাবু চেষ্টা করছে মেহেককে মারবার। এরপর মেহেক শুরু করে দিয়েছে তার ডান্স। মেহেক এত সুন্দর ডান্স করতে থাকে যে সবাই দেখে খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে গীতা মেহেকের হাত ধরে টেনে নিয়ে সাইডে চলে আসে আর নাচতে শুরু করে গীতা নিজেই। তারপরে যে শুটার ছিল সে গীতাকে মারতে চেয়েছিল, মানে মেহেককে মারতে চেয়েছিল। এরপর বড়বাবু এসে তাকে অ্যারেস্ট করে। আর তখনই গীতা বলে, অনেকক্ষণ ধরে দেখছিলাম তুই মেহেককে মারতে চাইছিলিস, কি ভেবেছিস যে মেহেকের কেউ নেই, মেহেক কিছু করতে পারবে না? তুই জেনে রাখ, মেহেকের গীতা বৌদি এখনো বেঁচে আছে, তাই গীতা বৌদি থাকতে মেহেকের কোনো ক্ষতি হবে না। এরপরে বড়বাবু বলে, চলুন অগ্নিকন্যা, ওনাকে নিয়ে যাই। এরপর থানায় নিয়ে যাওয়া হয়। তখনই মেহেক বলে, আচ্ছা বড়বাবু, আপনি কি করে জানলেন যে আজকে আমার ওপরে হামলা হতে পারে? তখনই গীতা বলে, এই কথাটা তো একদমই ঠিক, আমি তো তাড়াহুড়োতে জিজ্ঞেস করতে ভুলেই গেছিলাম। বড়বাবু, আপনার কাছে কি করে ইনফরমেশন এলো? বড়বাবু বলে, সরি, আমাকে একটা কথা বলতেই হবে। আসলে আমি হ্যাক করেছিলাম বলতে পারেন ওই অম্লান বাবুর ফোন, আর তখনই জানতে পারি। আর ঠিক তখন শুনে তো অবাক হয়ে যায় মেহেক যে মেহেকের নিজের শ্বশুরমশাই মেহেককে মারতে চাইছে। এটা শোনার পর গীতা মেহেককে বোঝায় যে সব কিছু শেষ আছে, এইটারও শেষ হবে, কিন্তু তোমাকে অভিনয় চালিয়ে যেতে হবে। আমি তো আছি তোমার সাথে, কোনো ক্ষতি হতে দেব না, শুধু একটু ভরসার বিশ্বাস রাখো। তখনই অম্লানবাবু ভাবছে এতক্ষণে হয়তো মেহেক শেষ হয়ে গেছে, কিন্তু মেহেককে যে বাঁচিয়ে নিয়েছে গীতা, সেটার খবর এখনো পর্যন্ত যায়নি। এরপরেই গুন্ডাটাকে মারধর দিতে শুরু করে। এর মধ্যে বড়বাবু বলে, কি বলুন তো অগ্নিকন্যা, চারিদিকে না এখন সবার মনের মধ্যে হিংসার বীজ বপন হয়ে গেছে। এ ওকে মারছে, ও তাকে মারছে, সমাজটাই এখন কলুষিত হয়ে গেছে। তখনই গীতা বলে, কিন্তু আমি আর বেশি দিন সহ্য করব না, এর মাঝখানে যে রয়েছে তাকে আমি শেষ করবই, সে যেই হোক না কেন। এর মধ্যে গীতা ঠিক করেছে অভিনয়টা আরো বেশি করে চাঙ্গা করবে, তার জন্যই চলে গেছে স্বস্তিকের বাড়িতে। স্বস্তিককে ডাকাডাকি শুরু করে। স্বস্তিক আসতেই বলে, গীতা তুমি এসেছো? গীতা বলে, আমি এসেছি, কিন্তু আপনাকে এখানে সই করাতে, এই ডিভোর্স পেপারটায় সই করে দিন। তখনই স্বস্তিক বলে, আমার কিছু বলার আছে, আমাকে অন্তত বলতে দাও। গীতা বলে, যা বলার আপনি কোর্টে বলবেন, এখানে নয়। এরপর স্বস্তিক তো বুঝতে পারছে না কি করবে। তখনই গীতা স্বস্তিককে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিচ্ছে। প্রলয় বারবার করে বারণ করলেও গীতা তো শুনতে চায় না, কিন্তু গীতার মনের মধ্যে রয়েছে অন্য একটা প্ল্যান, আর সেই প্ল্যান সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছে গীতা। আর বলে, ঠিক আছে স্বস্তিক বাবু, তাহলে আজকে থেকে আপনি আর আমি আলাদা। তা শুনে স্বস্তিক অনেক বেশি কষ্ট পায়।